God. আপনি কি কখনো কল্পনা করেছেন এমন এক খাবারের কথা যেটা শুনলে আপনার গা ঘিনঘিন করবে, অথচ সেটাই আবার বিশ্বের সবচেয়ে জঘন্য বা কুৎসিত খাবার হিসেবে পরিচিত? শোনা যায় অনেকে এটা প্রথমবার মুখে দিয়েই সাথে সাথে বমি করে ফেলে। ডাক্তাররা বারবার সতর্ক করে আসছেন যে এই ধরনের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু এর পরেও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় 40 লাখ মানুষ এই খাবারটির প্রতি দারুণভাবে আসক্ত। যদিও একে সবথেকে নোংরা খাবারের তকমা দেওয়া হয়েছে, কথাটা শুনলে হয়তো নিজের মধ্যেই একটা দ্বন্দ্ব তৈরি হয়, কিন্তু আসলে এই ব্যাপারটাই এই খাবারটির অদ্ভুত এক আকর্ষণ তৈরি করে যা অন্য খাবারের সাথে একেবারেই মেলে না। এখন স্ক্রিনে দেখুন, এক ব্যক্তি তার 2 হাত ঢুকিয়ে দিয়েছে কালো দুর্গন্ধযুক্ত ড্রেনের ভেতরে। সে খুব মনোযোগ দিয়ে সেখানে কিছু একটা খুঁজছে। সে আসলে সেই বিশেষ খাবারটি তৈরির কাঁচা মাল খুঁজছে। একটু দূরের অন্য এক গলিতে দেখা যাচ্ছে আরেকটা লোক খুব মজা করে একটা মুরগির রান খাচ্ছে, কিন্তু মজার ব্যাপার হলো এই মাংসটা সে রাস্তা বা ডাস্টবিনের ময়লার স্তূপ থেকে কুড়িয়ে পেয়েছে। এই মানুষগুলো কিন্তু মানসিক ভারসাম্যহীন বা নিরাশ্রয় কোনো ভবঘুরে নয়, বরং এরা হলো পেশাদার ময়লা পরিষ্কার বা কুড়ানি। এরা পচা এবং দুর্গন্ধময় ময়লার স্তূপ থেকে অন্যের ফেলে দেওয়া বা খাওয়ার পর বেঁচে যাওয়া খাবারগুলো খুঁটে খুঁটে বের করে। ভালো অবস্থায় থাকা খাবার পেলে তারা সাথে সাথে সেখানেই খেয়ে ফেলে। এই জোগাড় করা খাবারগুলো খুব সস্তায় স্থানীয় খাবারের দোকানদারদের কাছে বিক্রি করা হয়। এরপর দোকানদাররা সেগুলোকে খুব ভালো করে রান্না করে, যা পরে বস্তির মানুষের কাছে সবচেয়ে প্রিয় খাবারে পরিণত হয়। এই খাবারটিকে বলা হয় প্যাক প্যাক। এই শব্দটি সরাসরি অর্থ করলে দাঁড়ায় ধুলো ঝেড়ে ফেলা বা নোংরা কিছু ঝেড়ে পরিষ্কার করা। আর এই শব্দটি খুব বাস্তব এবং নিষ্ঠুরভাবে এই খাবারটির সংগ্রহ এবং রান্নার পদ্ধতিকে ফুটিয়ে তোলে। যদিও এটাকে সবাই সেকেন্ড হ্যান্ড ফ্রাইড চিকেন বা ব্যবহৃত ভাজা মুরগি বলে ডাকে, কিন্তু এর উপকরণে মুরগির মাংসের সাথে শূকর, গরু বা খাসির মাংসও মিশ থাকতে পারে। আর এই খাবারের উৎস কিন্তু কোনো খামার নয় বা সমুদ্রের কোনো মাছ ধরার বন্দরও নয়, বরং এগুলো আসে ফাস্টফুড দোকানগুলোর প্রতিদিন ফেলে দেওয়া অবশিষ্ট অংশ থেকে। এই ফেলে দেওয়া খাবারগুলো কুড়িয়ে এনে ধুয়ে আবার নতুন করে রান্না করার পর ম্যানিলার বস্তি এলাকার মানুষের খাবারের টেবিলে অলৌকিকভাবে ফিরে আসে। সবাইকে স্বাগত। আজ আমরা দেখব বিশ্বের সবচেয়ে কঠিন পেশার মানুষদের জীবন। ক্যামেরার লেন্স আজ ঘুরবে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বীপপুঞ্জে। আপনাদের নিয়ে যাব ম্যানিলার সবথেকে অবহেলিত এলাকায়। আমরা দেখব এই বিশেষ খাবারটির পেছনের আসল পৃথিবীটা কেমন। যারা আমাদের চেনা দুনিয়ার একদম আড়ালে পড়ে আসে, সেই মানুষগুলো কিভাবে খুব সাধারণ কিন্তু কঠোরভাবে জীবনের সাথে লড়াই করছে তা আপনাদের সামনে তুলে ধরব। তাদের এই সত্য ঘটনাগুলো প্রায়ই শহরের চাকচিক্য আর আধুনিক জীবনের ঝঙ্কালো ছটায় ঢাকা পড়ে যায় বা গুরুত্ব পায় না, কিন্তু এই গল্পগুলোই আমাদের সভ্যতার ধারণা আর উন্নতির সংজ্ঞা নিয়ে মনে নতুন করে প্রশ্ন তোলে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলাকে বলা হয় বিপরীতমুখী শহর। এখানকার বৈষম্য এতটাই বেশি যে তা যে কাউকে অবাক করবে। একপাশে আছে চকধাঁধানো নিয়ন আলোয় ভরা আন্তর্জাতিক শহর, যেখানে আকাশচুম্বী দালানগুলো মেঘ ছুঁতে চাইছে, যেন সারা বিশ্বকে তারা গর্বের সাথে জানান দিচ্ছে এই জমির সমৃদ্ধি আর উন্নতির কথা। কিন্তু অন্য পাশে এই চকচকে আবরণের আড়ালে দীর্ঘ সময় ধরে এই দেশটি রাজনৈতিক পরিবার আর প্রভাবশালী মহলের কুক্ষগত হয়ে আছে, যার ফলে সরকারি নীতির কোনো ধারাবাহিকতা নেই, যার কারণে অর্থনৈতিক সংস্কার বা বড় কোনো অবকাঠামোগত উন্নয়ন করা কঠিন হয়ে পড়েছে। যদিও বিদেশ থেকে প্রবাসী শ্রমিকদের পাঠানো টাকা বা রেমিটেন্স তাদের আয়ের বড় উৎস, কিন্তু এটাও প্রমাণ করে যে দেশে কর্মসংস্থানের বড় অভাব রয়েছে। এর সাথে যুক্ত হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উচ্চ ঋণ এবং খাবারের ঘাটতির মতো সমস্যা, যা ধনী ও দরিদ্রের ব্যবধানকে আরও বাড়িয়ে দিচ্ছে। এমনকি দেশের রাজধানী হওয়া সত্ত্বেও এই শহরের ভেতরেই লুকিয়ে আছে বিশ্বের সবথেকে দারিদ্র্যপীড়িত ও ঘনবসতিপূর্ণ অন্ধকার এলাকাগুলো। স্থানীয় একটা প্রচলিত প্রবাদ এই শহরটিকে একদম ঠিকঠাক বর্ণনা করে। শহরের যে অংশটা আমরা দেখি তা যেমন ঝলমলে, তার বিপরীতে না দেখা অংশটা ঠিক ততটাই দরিদ্র। একদিকে যেমন বস্তিতে চরম দরিদ্র মানুষের সংখ্যা বেড়েই চলেছে, অন্যদিকে আবার ধনীরা অকাতরে খাবার নষ্ট করছে। এই সেকেন্ড হ্যান্ড ফ্রাইড চিকেন ঠিক এই চরম বৈষম্যের কারণেই তৈরি হয়েছে। এই অদ্ভুত খাবারের অস্তিত্ব ফিলিপাইনের দারিদ্র্য আর খাদ্য সংকটের একটা বড় প্রতীক। এই দুয়ের তুলনা শুধুমাত্র ধনী ও দরিদ্রের ব্যবধান নয়, বরং এটা সমাজের গভীরে থাকা কাঠামোগত সংকটেরই প্রতিফলন। ম্যানিলাতে আমরা সম্পদের পাহাড়ের চরম নিদর্শনও দেখতে পাই। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কবরস্থান, এর বিলাসিতা দেখলে আপনার চোখ কপালে উঠবে। এই কবরগুলো শুধু শান্তিতে ঘুমানোর জায়গা নয়, বরং এগুলো এক একটা ভূগর্ভস্থ আলিশান বাড়ি। আসবাবপত্র থেকে বিদ্যুৎ, পানি সব ব্যবস্থা সেখানে আছে। এমনকি ভেতরে লিফট পর্যন্ত লাগানো আছে। আলাদা দারোয়ান আর চাকর যারা ঘর পাহারা দেয় আর পরিষ্কার করে। কবরের সব সুবিধে দেখলে মনে হবে যেন কোনো রাজকীয় প্রাসাদ। আধুনিক 5 তারকা মানের কবরস্থান হিসেবে এখানে ব্যক্তিগত সুইট স্টাইলের কবরের ব্যবস্থা আছে। এগুলো বানাতে আর রক্ষণাবেক্ষণ করতে যে পরিমাণ খরচ হয় তা
সাধারণ বাড়িকেও হার মানায়। প্রায় ৭০ বর্গমিটারের একটি কবরের জন্য ২৫ বছরের ভাড়ার টাকা একবারে জমা দিতে হয় প্রায় ৩৭.৫ লাখ টাকা। জায়গা যত বড় হয় দাম তত বাড়ে। এটা শুধু মৃতদের শেষ ঠিকানা নয়, বরং জীবিতদের সম্পদ আর প্রতিপত্তি দেখানোর একটা মাধ্যম। কয়েক কিলোমিটার দূরের বস্তির সাথে তুলনা করলে পুরো ব্যাপারটাই কতটা অদ্ভুত আর ব্যঙ্গাত্মক তা স্পষ্ট হয়ে ওঠে। ম্যানিলার টন্ডো এলাকায়, যা বিশ্বের অন্যতম জনবহুল, সবথেকে দরিদ্র এবং অনুন্নত জায়গাগুলোর একটি, এই এলাকায় সবথেকে কুখ্যাত যে বস্তি, তার নাম শুনলে আপনি অবাক হবেন। স্থানীয়রা একে ডাকে হ্যাপিল্যান্ড বা আনন্দময় আবাস। মজার বিষয় হলো, এই হ্যাপিল্যান্ড নামটি এসেছে স্থানীয় ভাষা টাগালোক শব্দ হ্যাপিল্যান্ড থেকে, যার অর্থ হল দুর্গন্ধযুক্ত ময়লার ভাগাড়। নামটা লোকমুখে বদলে গিয়ে এখন একটা দুঃখজনক কালো কৌতুক বা প্রহসনে পরিণত হয়েছে। এই ১,৬০,০০,০০০ মানুষের শহরে প্রায় ৪ ভাগের ১ ভাগ মানুষ, মানে প্রায় ৪ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করে। ২০২০ সালের জনসংখ্যা অনুযায়ী টন্ডো এলাকার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৭৫,০০০ ছাড়িয়ে গেছে, যা বিশ্বের গড় জনসংখ্যার চেয়ে অনেক গুণ বেশি। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে বস্তির জনসংখ্যা ক্রমশ বাড়ছে, আর ম্যানিলা তার অন্যতম একটা বড় উদাহরণ। এখানে জরাজীর্ণ ঘরবাড়িগুলো এত ঘন আর এলোমেলোভাবে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে যে মনে হয় যে কোনো সময় সব ধসে পড়বে। সরু গলিগুলো এতই ছোট যে একজন মানুষ কোনো মতে পার হতে পারে। এখানকার অনেক পরিবার কোনোদিন পাকা দালান দেখেনি, এমনকি টয়লেট কি জিনিস সেটাও জানে না। বস্তি এলাকাগুলোতে পাবলিক টয়লেট বা স্যানিটেশনের অভাব খুবই সাধারণ দৃশ্য। পুরো এলাকায় ময়লা আর নর্দমার দুর্গন্ধে বাতাস ভারী হয়ে থাকে। কয়েক রাস্তা দূর থেকেও নাকে আসে পচা গন্ধ, যা এখানকার বাসিন্দাদের সব সময় মনে করিয়ে দেয় যে তারা কতটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে বেঁচে আছে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক একটা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল পর্যন্ত প্রতি বছর বিশ্বে ১০০ কোটি টনেরও বেশি খাবার নষ্ট হয়েছে, যা খাবার যোগ্য ছিল। এর মধ্যে ৬১ ভাগ নষ্ট হয় বাড়িতে, ২৬ ভাগ হোটেল বা রেস্টুরেন্টে, আর ১৩ ভাগ খুচরো বাজারে। এই খাবার দিয়ে পৃথিবীর ক্ষুধার্ত লাখ লাখ মানুষের পেট ভরা সম্ভব ছিল, কিন্তু তা অনেক দেশের টেবিলে অকাতরে ফেলে দেওয়া হয়। এই ভয়াবহ অপচয় আর বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার চিত্রটা একে অপরের ঠিক বিপরীত। ফিলিপাইনের সবচেয়ে বড় ফাস্টফুড চেইন জলিবি স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয়। ১৯৭৫ সালে ফিলিপিনো চাইনিজ ব্যবসায়ী টনি ট্যান ক্যাকচিংয়ের হাত ধরে শুরু হওয়া এই ব্র্যান্ড আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফিলিপিনোদের কাছে এই আউটলেটগুলো খাবার জন্য সেরা জায়গা। মানুষ এখানে এসে মজা করে ফ্রাইড চিকেন, বার্গার আর স্প্যাগেটি খায়, আর খাওয়ার পর যা বেঁচে যায় তা অনায়াসে ফেলে দেওয়া হয়। একই সময়ে পর্দার পেছনে খাবারের এক গোপন চক্র চলে। সেই ফেলে দেওয়া মুরগির টুকরোগুলো অন্য এক আকারে খুব দ্রুত আবার মানুষের প্লেটে ফিরে আসে। এই চক্রাকার সেকেন্ড হ্যান্ড খাবারের ব্যবসা একদিকে যেমন দারিদ্র্যের কারণে মানুষের নিরুপায় হওয়ার গল্প বলে, তেমনি প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য তাদের টিকে থাকার কৌশলও তুলে ধরে। এটা একটা বিশাল ভূগর্ভস্থ চেইন তৈরি করেছে। ময়লা কুড়ানি থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ী, এরপর রান্নার দোকানের কারিগর, আর সবশেষে ক্রেতা, প্রত্যেকটি ধাপ একে অপরের সাথে যুক্ত। ধারণা করা হয় এই সেকেন্ড হ্যান্ড ফ্রাইড চিকেনের মাধ্যমে গড়ে ওঠা এই অগোছালো ব্যবসাটি ম্যানিলাতে প্রায় হাজার হাজার মানুষের বেঁচে থাকার অবলম্বন। ভোর ৫টা, যখন বেশিরভাগ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। টন্ডো এলাকার আবর্জনা সংগ্রহ কেন্দ্রটি সকাল হতেই বেশ ব্যস্ত হয়ে উঠেছে। শহরের হোটেল বা রেস্টুরেন্ট থেকে বেঁচে যাওয়া খাবার নিয়ে প্রথম দফার আবর্জনার গাড়িগুলো পৌঁছে গেছে। ময়লা কুড়ানিরা কোনো গুপ্তধন খোঁজার মতোই পরম আগ্রহে সেই পচা গলা আবর্জনার স্তূপের ভেতরে হাত চালিয়ে খুঁজছে। তারা ময়লা থেকে বিভিন্ন পুনর্ব্যবহারযোগ্য জিনিস আলাদা করছে এবং সেগুলোকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করছে। বাকি যে অপ্রয়োজনীয় আবর্জনা পড়ে থাকে সেগুলো পরে শহরের উপকণ্ঠে পাঠিয়ে দেওয়া হয়, মাটিতে পুঁতে ফেলার জন্য বা পুড়িয়ে ফেলার জন্য। রিয়ানো এই ময়লা সংগ্রহকারী বিশাল দলেরই একজন সদস্য, তবে তার কাজটা একটু আলাদা। সে মূলত আবর্জনার ভেতর থেকে এমন খাবার খোঁজে যা এখনো পুরোপুরি নষ্ট বা পচে যায়নি। এই বেঁচে যাওয়া খাবারগুলোই মূলত সেকেন্ড হ্যান্ড ফ্রাইড চিকেন বা ব্যবহৃত ভাজা মুরগি তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। খাবারগুলো পচে না গেলে সেগুলোকে এক একটি বালতিতে ভরে বিক্রি করা হয়। প্রতি বালতিতে প্রায় ১৫ কেজি খাবার থাকে, যার দাম মাত্র ১০০ ফিলিপিনো পেসো, বাংলাদেশি টাকায় যা প্রায় ২০০ টাকার কাছাকাছি। এরপরেই খাবারগুলো ভালোভাবে প্রক্রিয়াজাত করার পর প্রতি কেজি প্রায় ৪০ টাকার মতো দামে বিক্রি করা হয়। এই সেকেন্ড হ্যান্ড ফ্রাইড চিকেন তৈরির কাঁচামাল শুধু মুরগির মাংসেই সীমাবদ্ধ নয়। শূকর, গরু, খাসির মাংস থেকে শুরু করে ডাম্পলিং, মিটবল বা সসেজ, যা কিছুই মানুষের খাওয়ার উপযোগী অবস্থায় পাওয়া যায়, দোকানের মালিকরা তাই কিনে নেন। তবে খাবারের মান অনুযায়ী দামের কিছুটা কম বেশি হয়, কিন্তু সাধারণত প্রতি কেজির দাম ২০ টাকার বেশি হয় না। তবে মজার ব্যাপার হলো, এই সব পচা আবর্জনা ঘেটে এক বালতি খাওয়ার উপযোগী খাবার জোগাড় করা মোটেও সহজ কাজ নয়। রিয়ানকে হয়তো
হয়তো এক বালতি খাবার পেতে কয়েক টন আবর্জনা তন্ন তন্ন করে খুঁজতে হয়। এই ময়লাগুলো শহরের বিভিন্ন জায়গা থেকে আসে, বাসার বাথরুমের বর্জ্য থেকে শুরু করে বাজারের ডাস্টবিন, এমনকি নারীদের ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন বা হার্ডওয়্যারের রাসায়নিক বর্জ্য এর মধ্যে থাকে। আপনি এখানে কল্পনা করতে পারবেন না এমন সব নোংরা জিনিস দেখতে পাবেন। তবে সবথেকে বেশি থাকে ঝোলঝাল দেওয়া পচা খাবার, পচা শাকসবজির পাতা এবং নাম না জানা আঠালো সব তরল পদার্থ। এগুলো সব একত্রে মিশে পচতে শুরু করলে ময়লার প্যাকেটের ভেতরে তাপমাত্রা বাড়তে থাকে এবং চারপাশ জুড়ে এক অসহ্য উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা সহজে দূর হয় না। এই পরিবেশটি বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়ার জন্য এক স্বর্গরাজ্যের মতো, যেখানে সেগুলো অবাধে বংশ বিস্তার করে। রিয়ানকে খুব দ্রুতই পচা গলা খাবারের ভেতর থেকে ভালো খাবারগুলো আলাদা করতে হয়, কারণ ময়লার স্তূপ বেশিক্ষণ ফেলে রাখা যায় না। অন্য গাড়িগুলো আসার পথ আটকে যায়। আবর্জনা ফেলার কেন্দ্র বা ট্রাকের চালকরা ময়লা কুড়ানিদের বেশিক্ষণ সময় দেয় না, তাই এই দ্রুত কাজ করতে গিয়ে তাদের হাত প্রায় ময়লার ব্যাগের ভেতরে থাকা কাঁচের টুকরো বা ধারালো বস্তুর আঘাতে কেটে রক্তাক্ত হয়। এছাড়া অনেক সময় ময়লার ভেতরে লুকিয়ে থাকা ইঁদুর বা বিষধর সাপের কামড়ের ভয় তো আছেই। রিয়ান বলে, এই পেশায় যারা কাজ করে তারা সবাই ভালো করেই জানে যে এখানে পরিশ্রম বা কষ্টের চেয়ে ভাগ্যই আসল, কারণ পরের প্যাকেটে কি পাওয়া যাবে তা কেউ আগে থেকে জানে না। রিয়ান যখনই ভালো মানের কিছু খাবার খুঁজে পায় তখন সে নিজের জন্য না রেখে পাশের ক্ষুধার্ত বাচ্চাদের মধ্যে সেগুলো ভাগ করে দেয়। সত্যি বলতেই না পচে যাওয়া বা অক্ষত খাবারগুলো বাজারে বিক্রি করলে সে ভালো টাকা পেতে পারত, কিন্তু রিয়ান জানে এই ছোট ছোট বাচ্চারা কেন ভোর না হতেই এখানে এসে হাজির হয়। তারা খেলার জন্য আসে না, তারা আসে শুধু পেটের টানে। পাশেই একজন টুপি পরা লোক বেশ কিছুক্ষণ ধরে বসেছিল। রিয়ানের অনুমতি পাওয়ার পরই সে একটা মুরগির রান পাওয়ার সুযোগ পায়। একমাত্র সমস্যা হলো সেই মুরগির রানে আগে থেকেই অন্য কারো কামড়ের দাগ লেগে আছে, কিন্তু তীব্র ক্ষুধার কাছে এই ছোট খুঁতগুলো আর বড় কোনো সমস্যা মনে হয় না। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে লোকটি নিজে কেন ময়লার স্তূপ থেকে খাবার খুঁজে নিল না, কেন অন্যের দয়ার উপর নির্ভর করে বসে আছে। এর কারণটা খুবই সহজ। ময়লার গাড়ি থেকে খাবার খোঁজার অধিকার পেতে হলে ময়লা কুড়ানিদের ট্রাকের ড্রাইভারকে মোটা অঙ্কের কিছু টাকা টিপস বা ঘুষ হিসেবে দিতে হয়। যাদের হাতে টাকা নেই তারা সাধারণত নিজেদের মধ্যে দল পাকিয়ে টাকা জোগাড় করে, যা বাংলাদেশি টাকায় প্রায় কয়েকশো টাকার মতো হয়। যদিও টাকার পরিমাণটা খুব বেশি না, কিন্তু একজন ময়লা কুড়ানির প্রতিদিনের উপার্জনের তুলনায় এই খরচটা অনেক বড়। যে খাবার আমরা শখের বশে বা অবহেলায় ফেলে দিচ্ছি, পৃথিবীর অন্য এক প্রান্তে ঠিক সেই খাবারটাই একটি পরিবারের বেঁচে থাকার প্রধান আশা হয়ে দাঁড়িয়েছে। ইউনিসেফের গত জুনের এক রিপোর্ট অনুযায়ী ফিলিপাইন্সের শিশুদের খাদ্য দারিদ্র্য পরিস্থিতি খুবই ভয়াবহ। 5 বছরের কম বয়সী প্রায় 20 লক্ষ শিশু চরম মুষ্টিহীনতায় ভুগছে। এই সংখ্যাগুলো আমাদের বাধ্য করে ভাবতে যে খাদ্য যেখানে সবার জন্য পর্যাপ্ত, সেখানে কেন এত মানুষ অনাহারে ধুঁকছে। ফিলিপাইন্সের সবথেকে অবহেলিত এই কোণায় 40 লক্ষ মানুষ তাদের নিজেদের মতো করে বেঁচে থাকার অর্থ খুঁজে নিচ্ছে। তারা কেবল অসহায় শিকার নয়, তারা হলো জীবনের যোদ্ধা। তারা আবর্জনা থেকে খাবার তৈরি করছে, প্রতিকূলতা থেকে আশা বুনছে। সেকেন্ড হ্যান্ড ফ্রাইড চিকেন হয়তো পৃথিবীর সবথেকে হৃদয় বিদারক খাবার, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে মানুষের জীবনের সবথেকে মূল্যবান গুণাবলী: হার না মানা সাহস, বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়ানোর উষ্ণতা, আর সুন্দর ভবিষ্যতের জন্য চিরস্থায়ী আকাঙ্ক্ষা। দারিদ্র্য নিয়ে কাজ করার সময় আমাদের শুধু তাদের কষ্টের দিকটাই দেখা উচিত নয়, বরং মানুষের মানসিক শক্তির অদম্য দৃঢ়তা আর সুন্দর জীবনের প্রতি তাদের নিরলস প্রচেষ্টাকে সম্মান করতে হবে। আসল সমৃদ্ধি তো এটাই, আমাদের হাতে কিছু থাকুক বা না থাকুক, আমরা কিভাবে আমাদের জীবনটাকে সামলাচ্ছি। এই সেকেন্ড হ্যান্ড ফ্রাইড চিকেনের প্রতিটি কামড়ের পেছনে একটা পরিবারের আগামী দিনের আশা আর বেঁচে থাকার প্রবল ইচ্ছা। এটি কেবল পেট ভরার মাধ্যম নয়, এটি হলো জীবনের মানে বুঝে নেওয়ার লড়াই। তৃতীয় বিশ্বের নিম্নবিত্ত মানুষের এই লড়াই নিয়ে কাজ করার মানে এটা নয় যে আমি নিজের শ্রেষ্ঠত্ব জাহির করছি, বরং আমি চেয়েছি তাদের এই নিঃশব্দ আর্তনাদ যেন বিশ্ববাসীর কানে পৌঁছায়। আমিও নিজে বারবার ভেবেছি কি দৃষ্টিভঙ্গিতে আমি এই ডকুমেন্টারিগুলোর অনুবাদ বা উপস্থাপন করব, যাতে তাদের গল্পটা বাস্তবমূলকভাবে তুলে ধরা যায়। আমি জানি রাতারাতি সব পরিবর্তন করা অসম্ভব, আমার হয়তো সীমিত ক্ষমতা, কিন্তু তবুও আমার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমি চাই মানুষ খাদ্যের গুরুত্ব বুঝুক আর দারিদ্র্য নিয়ে নতুন করে ভাবুক। আমার এখনো মনে আছে শস্য ঝাড়ার সময় যদি একটা দানা নিজে পড়ে যেত, দাদি তা যত্ন করে কুড়িয়ে নিত। খাবারের প্রতি পুরনো প্রজন্মের সেই শ্রদ্ধা আজকের প্রজন্মের অনেকেরই নেই। এই ভিডিওর স্ক্রিপ্ট লেখার সময় আমার ছোটবেলার সেই স্মৃতিগুলো বারবার ভেসে আসছিল, যা আমাকে জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি নতুন করে ভাবতে শিখিয়েছে। সত্যি, প্রতিটি দানা শস্য বা প্রতিটি বেলা খাবারের পেছনে যে কত শ্রম থাকে তা বোঝা খুব জরুরি। বিশ্ববায়নের এই যুগে পৃথিবীর কোনো এক কোণায় থাকা মানুষের জীবনের লড়াই আমাদের সবার ভবিষ্যতের সাথেই জড়িয়ে আছে। তাদের গল্পটা বোঝা মানে হলো আমাদের সবার সাধারণ লড়াই আর আশার কথা বুঝতে পারা।